ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এই এখন যাচ্ছি এবার রান্না করে। দেখতে পাচ্ছ বাবার এক লোক মারছে। তো চলো রান্নাঘরে যাই, টিফিন আরম্ভ করি, তারপরে আবার দেখা হবে। আর সবার প্রথমে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আমাকে আবার বেরোতে হবে, তাতে চলো যাই। আমার আটা মাখা হয়ে গেছে। এদিকে আমি সবাই কী বলো তো, রোজ রোজ না আলুর তরকারি বা আলু ভাজা খেতে চায় না, তাই আজকে এটা আলু টমেটো পেঁয়াজ দিয়েছি, এর মধ্যে লঙ্কা দেবো আর ডিম ফাটিয়ে দিয়ে ডিমের ভুজিয়া করবো। যারা রুটি খাওয়া খাবে আর যে খাবে না সেটা দুধ গরম করে দিচ্ছি, খেয়ে নেবে। ছেলেরা কেউ খেতে চায় না মানে আলু ভাজা বা কিছু খেতে চায় না, বললেই এ করে হ্যাঁ আলু ভাজা আলুর তরকারি, তার থেকে বরঞ্চ এইটা করলে ডিমটাও খাওয়া হলো, আবার নাহলে আবার একটা ডিম করে দিতে হবে, একসাথে দুটো কাজ হয়ে গেল। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর আমি এখন রুটি করবো, রুটিটা নামিয়ে দিয়ে রুটি আবার বসাবো। চলো, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি। আর একটা জিনিস, আমি এইবার প্রথম মানে এর আগে অনেক ছোট ছোট গিফট পেয়েছি, এইবার ফার্স্ট টাইম আমি অরিফ্লেম থেকে একটা মিক্সার গ্রাইন্ডার গিফট পেলাম। তো সত্যি আমি খুব খুশি। আমি এই খুশিটা তোমাদের সাথেও শেয়ার করব একটু পরে, কারণ ওটা ওখানে রেখে দিয়ে এসেছি, পরে তোমাদের সাথে দেখাবো। কারণ তোমরা আমার ফ্যামিলি, তোমাদের সাথে যদি আমি গিফটটা শেয়ার না করি তাহলে তো আমি কিছুই লাইফে করলাম না। তোমাদের আজকে তোমাদের আশীর্বাদে আমি যতটুকুনি আমি জানি, তোমাদের আশীর্বাদে আজকে আমার বাবা মা নেই, আমি যতটুকুনি যা পাচ্ছি শুধুমাত্র তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসতে থাকো, আশীর্বাদ করতে থাকো, যেন আমি কিছু করতে পারি। যেন সবার এই ধারণাটা ভুলে যায় যে আমি মেয়ে বলে আমি কিছু করতে পারবো না, কোনো কিছু নিজের পায়ে দাঁড়িয়ে কিছু ইনকাম করার ক্ষমতা আমার মধ্যে নেই। তো চলো দেখো, আমি কাজ মানে রুটি করে দিচ্ছি, আমি তো বললামই তখন। এই যে বাবানকে এখন পড়তে বসেছি, আর দেখো ও গিয়ে এখন ওইখানে বসে রয়েছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আবার দেখি আবার কি করছো এখানে কে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমার কাজ কমপ্লিট, এবার সানে যাব। আর এই যে বাবান রেডি, পরীক্ষা দিতে যাচ্ছে, তোমরা আশীর্বাদ করো ওর জন্য পরীক্ষাটা ভালো হয়। আজকে ভূগোল পরীক্ষা, জানি না কেমন হবে, কেমন কোশ্চেন করবে। তো এখন 2টো বাজে, এই আমার কাজ কমপ্লিট, এখন শুধু চান করতে যাবে, তার জন্য আমি বসে গেলাম, সুজনার মা। তো তারপরে এসে আবার রেডি হতে হবে, আমার আবার গন্তব্যে পৌঁছতে হবে। যদিও আমি দেরি করেই আজকে যাব, কারণ তাড়াতাড়ি যে গিয়ে ভালো লাগে না, ওর জন্য রোদ থেকে যায়, ওর জন্য দেরি করেই যাব। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ওখানে গিয়ে বাদবাকি কথা হচ্ছে। চলো, দেখতে পাচ্ছ এখন আমরা লাঞ্চ নিয়ে চলে এসেছি, স্নানও কমপ্লিট। তো দেখো লাঞ্চে আজকে কি আছে, উচ্ছে ঝোল, মাছের মাথা, আর এটা সকালবেলা করেছিলাম ডিম আলুর ভুজিয়া, আর এখানে ডালও নিয়ে নিয়েছি। ডালটা রাতের জন্য কিন্তু আমি নিয়েছি, কারণ আমি ঝোল খাবো না, আমি একদম রিচ খেতে পারছি না, খাবো না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে সোদপুর স্টেশন চলে গেছি, ওইখানে ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম, কারণ আজকে আমি কৃষ্ণনগরটা পাইনি। আর দেখো প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, তার বিভৎস গরম, তাই ফাঁকার তালে আমি চলে এসেছি। ট্রেনে প্রচণ্ড আজকে ভিড় ছিল, আর বেরোনোর সময় আজকে আর কথা বলতে পারিনি, প্রচণ্ড ট্রেনে আজকে ভিড় ছিল। দেখতেই পাচ্ছ গরমে কি অবস্থা হচ্ছে। আর এই ড্রেসটা নতুন, এটা কেমন লাগছে সবার নতুন নতুন জানি না। টিপটা করেছিলাম, টিপটা কেটে গেছে, পড়ে গেছে, তাই ভালো। অ্যাকচুয়ালি আমার কখনই ঠিক থাকে না, আর এই গরমে তো একদমই থাকা পারে না। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর সব যারা যারা এখনও আশেপাশে মনে করছো তারা অবশ্যই তাতেই চলে এসো বক্সিং ক্লাবে ব্যারাকপুরে গিয়ে, এখানে অনেক রকম কাউন্টার আছে, ভিজিট করে যাও, ভালো লাগবে। আর এখন দেখছি পাতে একটা কোথায় গেল,
এসেছি। পারছি না, চুলটা খুলে এসেছিলাম, নামালাম। চলো আলোচনা ভালোবাসা থেকে মনে কেমন লাগে। চুলটা দেখতে প্রচণ্ড গরম পড়ছে, আর লাগছে না, সেই কারণে ফুটিয়ে রাখলাম। চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, সাথে রইলাম আমি। তো এখন আমি মেলাতেই আছি, এইমাত্র ঝালমুড়ি খেলাম আর ডিমের চপ একটা বলেছি, ডিমের টেবিল দেবে বসে আছে, একটা বেশ পাউডার সেল হয়েছে, আর তেমন কিছু হয়নি। ও দুজন আর্থিক লিপস্টিক অর্ডার করে গেছি, দেখা যায় এটাই হলো। আর বসে আছি, বাবার পাটা খুবই ব্যথা করছে, পরে যাবো, কারণ লাস্টের দিকে অনেক সময় আর স্টল দিয়েছি। যাবো কি আবার, তো দেখো দেখতে থাকো, দেখতে কিন্তু ভুলো না, আর আমার পেজটা আমি চলে এসেছি। আর গরমে কি অবস্থা চিন্তা করো, এসছি অনেকক্ষণ, এসে আলু ভাজলাম আর ডিম অমলেট করলাম, এই যে ডাল তরকারি গরম করলাম, বাবানকেও খেতে দিয়ে দিলাম, বাবান খাচ্ছে দেখো। আমি এবার খাবারটা নিয়ে বসেছি, পারছি না, ডাল ফাল কিচ্ছু নিয়ে, শুধু একটু আলু ভাজা ভাত নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খাবো। তো চলো তোমরা হাতে থাকো, দেখতে থাকো, আর আমি খেয়ে নিই, আমি স্নান করে তারপর তোমাদের কাছে আসবো। তো চলো টাটা, খেয়ে নিই। ফ্রেন্ডস দেখো, দেখলেই বুঝতে পারছো আমি স্নান করে চলে এসেছি, মাথায় তেল দিয়ে স্নানটা করলাম, তাহলে প্রচণ্ড অস্বস্তি লাগছিল। খাওয়া তো কমপ্লিট, শুধু স্নানটা বাকি ছিল, পাম্প চালিয়ে বাবান আর আমি চান করলাম। এবার শান্তি। সব থেকে বড় কথা, বাইরে থেকে এসে স্নান না করলে একদমই ভালো লাগে না। আর একটা কথা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চাই, যেটা মানে খুবই দরকার তোমাদের শেয়ার করা, যেটা দুটো মানে ঘটনা আমি তোমাদের সাথে বলবো। ফার্স্ট ঘটনা হচ্ছে, বাবান যে কোচিংয়ে পড়তো, মানে ওকে মিশনে দেওয়ার জন্য যে কোচিংয়ে অ্যাডমিশনের জন্য ভর্তি করা হয়েছিল, সেই কোচিংয়ে ওর সাথে আরও বন্ধুরা পড়তো। তা ফার্স্ট আমি গেছিলাম, তার আগে থেকে সবাই ভর্তি ছিল, আমি বাবান দেরি করেই ভর্তি হয়েছে, কারণ বাবান তার আগে একটা স্কুলে পড়তো। তো ওখানে যেহেতু ওখানে মারামারি হতো বা মারতো, এরকম ধরে এরকম অনেকবার ওকে মেরেছে বা বেঞ্চ থেকে ফেলে দিয়েছে, এইসব ঘটনার জন্য ওখানে ভর্তি করে। তা আমাদের ইচ্ছাই ছিল মিশনে ভর্তি করবো, কিন্তু পরবর্তীকালে রহরা মিশনে ওর নামটা ওঠেনি, তা ব্যারাকপুর মিশনে উঠেছিল, কিন্তু সেখানে আর ভর্তি করানো হয়নি, কারণ যাতায়াতে সত্যি খুব দূরত্ব, আর শরীরেরও খুব ধকল, সেই কারণে ওকে এখানে সতপুরাইতে আমরা দেওয়া হলো, সতপুরাইতে দিয়ে দিল। তা ওখানে তখন অনেকজনের সঙ্গে আলাপ হয়েছিল, তাদের সাথে খুব ভালো মানে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিলো। তারা এখনও কোনো অনুষ্ঠানে দেখে, কিন্তু তাদের সাথে বিগত 2-3 বছর হয়ে গেলো আমার কোনো যোগাযোগ ছিল না, মানে সেভাবে কোনো যোগাযোগ ছিল না। তো এই ব্যারাকপুরে এই সাতকাউনে যে এক্সিবিশনটা হচ্ছে, সেখানে যাওয়ার ফলে তাদের সাথে আবার কালকে দেখা হয়েছে, তারা আমার লাইভ দেখে এসে আবার কথা হলো, অনেকক্ষণ গল্প করা হলো। মানে তারা তাদের ছেলেদেরকে ব্যারাকপুর মিশনই তারা পড়ে, তারা ওখানে পড়াতে দিতে এসেছিলো। এই একটা গেল, মানে সেই ঘটনাটা আমার কাছে খুব মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো, যে তারা এখন আমাকে বলেনি, আমার কাছে এসছে, আমার সাথে গল্প করেছে। আমি সত্যি এটাতেই আমি খুব আপ্লুত হয়ে গেছি। একটা মানুষ এই ছোটো ছোটো জিনিস ছাড়া আর কী বা চাইতে পারে, বিশেষ করে আমার মতন মানুষ, আমি এই ছোটো ছোটো জিনিসেই খুশি। আর একটা হলো, আমি আজকে একটা ভিডিও দেখলাম, আমাদের পাড়ারই একজন ভিডিওটা আপলোড করেছে। তো সেই ভিডিওতে আমি দেখলাম যে কিছু মানুষ
যারা হয়তো ইউটিউবে অনেক পুরনো বা তারা টেকনোলজি নিয়ে কাজকর্ম করছে, অবশ্যই এখন আমি বলবো অনেক আমার থেকে অনেক ছোট বা বড় দাদা বা ভাইয়েরা আছো, তোমরা এইটুকুনি জানো বা তোমরা এইটুকুনি নিশ্চয়ই বোঝো, তোমাদের বাড়িতেও মা বোন বা তোমাদের কোনো ভালোবাসার মানুষ বা বউ থাকতেই পারে। তোমরা এইটুকুনি জানো সব কিছু করে মেয়েদের বাইরে যাওয়াটা, মানে যদি সরকারি চাকরি হয় সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু খুবই একটা ইম্পসিবল ঘটনা। কারণ যখন একটা দায়িত্ব, কোনো কিছু দায়িত্ব তাদের উপর পড়ে যায়, তখন তারা কিন্তু সেটাকে ত্যাগ করে যেতে পারে না, মানে বেরোতে সবসময় পারে না। বা হচ্ছে সরকারি যারা চাকরি করে বা অনেক কিছু কোম্পানিতে, ছোট বড় অনেক কোম্পানিতে অনেকে কাজ করে, সেখানে তাদের খুব দরকার, তা বেরিয়েছে। অবশ্যই মানুষ দরকার ছাড়া বেরোয় না, তারা তো খুব দরকার বেরিয়েছে। বাবা তুই কিন্তু এটা নড়িস না, আমার কিন্তু এখানে ভিডিওটা হচ্ছে, বেরিয়েছে। তো এইরকম অনেকেই থাকে। আবার বাড়িতে বসে ইউটিউব যখন একটা সুযোগ করে দিয়েছে, একটু সাউন্ডটা কমা বাবান, আমি কিছু কথা বলবো। ইউটিউব যখন একটা সুযোগ করে দিয়েছে, তখন আমরা অনেকেই সেটাকে, মানে হাউসওয়াইফ বলো বা ছেলেরা বলো, অনেকেই সেটাকে একটা বিজনেস হিসাবে নিয়ে বা একটা কাজ হিসাবে নিয়ে সংসার চালাচ্ছে, বা অনেকেই এটা দিয়ে ইনকাম করে সংসার চালাচ্ছে, অনেক কিছু করছে। কারণ ইউটিউব এই কাজটা করে দিয়েছে যে বাড়িতে বসেও তোমরা কিছু করতে পারবে, তোমরা সংসারও দেখতে পাচ্ছ, তোমরা বাড়ির কাজও করতে পারছো, অনেক কিছু করতে পারছো। তাই ইউটিউব এই কাজটা করে দেওয়ার ফলে অনেকেই এখানে বসে বসে ইনকাম করছো। সে কমেডি করে ইনকাম বলো, কন্ট্রোভার্সি করে বলো, রান্নার ভিডিও বলো, ডেলি ব্লগ বলো, শর্টস বলো, মানে এত অসভ্যতামি করছিস তুই। এবার আমি কি করলাম? তুই অসভ্যতামি আরম্ভ করিস, মশা মারছি তো। তা এইসব করে করে তারা ইনকাম করছে। তা আমাদের পাড়ায় একজন আছে, যার যে ইউটিউব চ্যানেল, তার অনেক আগেকারই ইউটিউব চ্যানেল, মানে আমার থেকে অনেক আগে। তো সে নাকি রিসেন্ট, মানে তার দোষ পুরোপুরি তারই। কারণ আমি এইটুকুনি জানি, এক লাফে কখনো বড় হওয়া যায় না। বিশেষ করে আমরা সব কিছুর জন্য ধৈর্য রাখতে হয়। অনেকেই যারা চাকরিতে ঢোকে, অনেকেই অনেক জায়গায় আছে যেখানে ফার্স্ট স্টার্টিংয়ে 3-4 হাজার বা 5,000 টাকা স্যালারি দেয়, তারপরে আস্তে আস্তে স্যালারিটা বাড়ায় বছরে বছরে। সেরকম আমাদের অনেক কিছুর জন্য ধৈর্য রাখতে হয়, যে আমরা আস্তে আস্তে আমরা কাজ দিই, আমাদের ঠিক একদিন সাবস্ক্রাইবার হবে বা ইউটিউব থেকে আমরা একটা আর্নিং করতে পারবো। কিন্তু সেও জলদি এই কাজটা করতে চেয়েছে, সেও ভেবেছে কি আমি যেভাবেই হোক আমি আর্নিং করে নিই। হ্যাঁ, তো দিয়ে এমন কারোর হয়তো পাল্লায় পড়েছে, সেও বোঝেনি পাল্লায় পড়েছে, সে বলেছে এই সেই, যে সেখান থেকে তার কাছ থেকে অনেকগুলো টাকা সে একটি ছেলে তার থেকে অনেকগুলো টাকা নিয়েছে। যে ভিডিওটা আমি আজকে দেখলাম, তো আমার এই কথাটা, আমার এই কথাগুলো এই কারণেই বলা, যে যেই করো না কেন, মানে আমি জানি এটা এইরকম হচ্ছে ফ্রডেরই কাজ, কিন্তু আমার এই ভিডিওটা জানি অনেকেই দেখছো। তোমরা যদি সহমত হও অবশ্যই কমেন্ট বা কমেন্ট করো, বা এই ভিডিওটা শেয়ার করে দিও। অনেকেই এখানে নতুন আছে, যারা অনেক কিছু বোঝে না, জানে না, এই লাইনে অনেক কিছুই জানে না, অনেক কিছু। তো তোমরা প্লিজ যারা আগে যারা এই ইউটিউবের সঙ্গে যুক্ত হয়েছো বা ইউটিউবে টেকনোলজি নিয়ে কাজকর্ম করছো, তারা, আমি হাত জোর করে তাদের কাছে রিকোয়েস্ট করছি, তারা এরকম নতুন করে ইউটিউবারদের প্রলোভন দেখিও না, বা সেখান থেকে কোনো টাকা ইনকাম করার চেষ্টা করো না। তার ফলে মানুষের মনোবল ভেঙে যাচ্ছে, মানুষের প্রতি থেকে একটা বিশ্বাস সেটা হারিয়ে যাচ্ছে, খুবই খারাপ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তুমিও তোমার মতন ইনকাম করো, যেভাবে তুমি ইনকাম করতে চাও, সেটাই টেকনোলজি যেভাবেই হোক, তুমি তোমার মতন ইনকাম করো, আর অন্য যে আছে তাকে তার মতন ইনকাম করতে দাও। যদি
তোমাদেরকে কেউ বলে যে আমি আমার সাবস্ক্রাইবার বাড়াতে চাই বা কিছু করতে চাই, কীভাবে করব না করব, তোমরা বলো, ভিডিও দাও, কাজ করো, ফল পাবে। কিন্তু হাত জোর করে বলছি, টাকার বিনিময়ে কোনো কিছু কাজ তোমরা করো না। যে টাকা দিয়েছে সেও যেমন অন্যায় করেছে, যে টাকাটা নিয়েছে সেও কিন্তু অন্যায় করেছে, উভয়ই অন্যায় করেছে। অতএব তোমাদের কাছে আমার এটাই একটা মেসেজ যে এইরকম ভুল যেন আর কেউ কোনো ইউটিউব না করো। যারা নতুন এই ইউটিউবে জগতে এসছো, সে আমি হই বা অন্য কেউ হোক, কেউ এরকম কাজ করো না, কারোর পাতা ফাঁদে পা দিও না। নিজেরা কাজ করো, ইউটিউবে ভিডিও দাও, শর্টস দাও, রান্নার ভিডিও দাও, যেভাবে হোক, যেভাবে করতে চাও করো। কিন্তু কেউ বললো যে আমি এত টাকা দাও, আমি এতগুলো সাবস্ক্রাইবার দিচ্ছি, এতটা ওয়াচ টাইম দিচ্ছি, সেই টাকা দিয়ে দিলে কিন্তু সেই সাবস্ক্রাইবারও তোমার কাছে এলো না, ওয়াচ টাইমও এলো না, সেগুলো কেড়ে নিল। এবং যদি এই ইনফরমেশনটা ইউটিউবের কাছে চলে যায় বা তাদের অফিসে যদি জমা পড়ে যায়, তারা কিন্তু তার চ্যানেলটাকেই বন্ধ করে দেবে বা ব্যান্ড করে দেবে। তো কেউ কারোর এইভাবে ক্ষতি করো না, সবাই সবার মতন করে ইনকাম করো। এখানে এমন নয় যে রেষারেষি যে ও পারছে না আমাকে পারতে হবে, এ করছে না, এরকম কিছু না। আস্তে আস্তে করো। আমি যখন আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা খুলি, ফার্স্ট আমি ছোটো ছোটো এমনি জাস্ট ভিডিওগুলো করতাম, সেগুলো পোস্ট করেছি দু একটা। তারপরে যখন, কারণ বাড়িতে অনেক প্রবলেম ছিল, তারপরে যখন হয়েছে, তারপরে গিয়ে আমি সামনে এসেছি, আমি মানুষটা সামনে এসেছি। তাও মনে হয় এই 1 বছর হতে চললো আমি ইউটিউবের সাথে এসেছি। তা ফার্স্ট আমার 33টা যাদের আমি লিঙ্কগুলো পাঠিয়েছিলাম তারাই সাবস্ক্রাইব করেছিল। কেউ কিন্তু আমাকে লাইক শেয়ার কিছুই কিন্তু আমার হতো না কোনোদিন। লাইক কটা হয়েছে আমি জানি না, ভিউয়ার্স কটা হয়েছে আমি জানি না, তারা দেখতো না, তাদেরকে বলেছি তাই তারা সাবস্ক্রাইব করেছে। কিন্তু আজকে দাঁড়িয়ে তোমাদের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসাতে এবং আমার হয়তো একটু কাজের কোনো ফল আছে, যার ফলে আমার 407-8টা সাবস্ক্রাইবার হয়েছে। আমি জানি আমার আস্তে আস্তে হোক, আমার তাড়াতাড়ি কিচ্ছু নেই। 1 লাফে কখনো কেউ কোনো দিন বড় হতে পারে না, ইনকাম করতে পারে না। তো আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা যদি খারাপও লেগে থাকে, তোমরা আমায় ক্ষমা করে দিও। কিন্তু এরকম ঘটনা ঘটছে চারদিকে, সেই কারণেই আমার বলা। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন এইটুকুনি, কালকে নতুন ভিডিও নিয়ে আসছি। টাটা, গুড নাইট।